সম্প্রতি দুজন আমেরিকান গাম্বিয়াতে একটি কুডেটার মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিয়েছিল। তাদের ওই প্রচেষ্টা সফল হয়নি। 2014 সালের অসফল 5টি অনুমেয় কুর মধ্যে অন্যতম ছিল এটি। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের ঘটনার মধ্যে কোনটি প্রকৃত কু এবং কোনটিকে শুধুই বিদ্রোহ বলা যায়। প্রথমে আমাদের বিদ্রোহ এবং কুর মধ্যে পার্থক্যটা বুঝে নিতে হবে। কু শব্দটি বলতে বোঝায় কোনো রকম রাজনৈতিক অনুমোদন অথবা জনতার সমর্থন ছাড়াই ক্ষমতার পরিবর্তন। একটি গোষ্ঠী জনগণের অনুমোদন ছাড়াই জোরপূর্বক ক্ষমতা দখল করে। অপরদিকে বিদ্রোহ হলো জনসমর্থিত আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, যার অর্থ জনগণের মাধ্যমে জোরপূর্বক সরকার অথবা সরকার প্রধানকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা। 2014 সালে আবখাজিয়া এবং বুর্কিনা ফাসোর 2 রাষ্ট্রপ্রধানকেই ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এই 2 রাষ্ট্রপ্রধানই অভিযোগ করেছেন তাদের কুর মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু তাদের এই দাবিকে বিশেষজ্ঞরা বাস্তবতার চেয়ে রাজনৈতিক কৌশলী মনে করছেন। উভয় ক্ষেত্রে ক্ষুব্ধ আন্দোলনকারীরা সরকারি ভবনগুলো দখল করে এবং নেতাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করে। এই ঘটনাগুলোকে কুডেটা নয়, বরং বিদ্রোহই ধরে নেওয়া যায়। ক্ষমতাচ্যুত নেতারা এগুলোকে কু বলে অভিযোগ করেছেন, কারণ এবং সম্ভবত বহির্বিশ্বে বিদ্রোহের তুলনায় কু কম সম্মানজনক এবং কুকে সহজেই প্রত্যাখ্যান করা যায়। যেমন ধরুন, ঐতিহাসিকভাবে মার্কিন আইন কুর মাধ্যমে নয়, বরং বিদ্রোহের মাধ্যমে অধিগৃহীত দেশগুলোতে সাহায্য পাঠাতে অনুমোদন করে। 2014 সালে ইউক্রেনের বিপ্লবের পরে একই ঘটনা ঘটেছে। তৎকালীন ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি ইয়ানুকোভিচ এটিকে কু বলেই জোর দাবি করেছিলেন, যদিও সত্যিকার অর্থেই নির্বাচন সংগঠিত হয়েছিল সেখানে। ইয়ানুকোভিচ এখনও ওই নির্বাচনকে অবৈধ এবং কুডেটার একটি প্রতিফলন বলে মনে করে থাকেন। অনেক সময় কোনটি কু আর কোনটি কু নয় তা নির্ধারণ করা সত্যি কষ্টসাধ্য। 2014 সালের অগাস্টে লেসোথোতে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য করা হয়। তবে 1 সপ্তাহের মধ্যে তিনি আবারও ক্ষমতায় ফিরে আসেন এবং উল্লেখ্য, এ সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক সেনা কর্মকর্তা ক্ষমতা অধিগ্রহণ করেনি। সামরিক বাহিনীর মতে ওই নেতার নিজস্ব পুলিশ বাহিনী এটি সশস্ত্র বিদ্রোহের উদ্যোগ নিয়েছিল, আর তাই তার নিরাপত্তার খাতিরে তাকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন এটি একটি কুই ছিল, কিন্তু কার উদ্দেশ্য আসলে ওই সময় কী ছিল তা বলা সত্যি কষ্টসাধ্য। 2014 সালে সবচেয়ে সফল এবং স্বচ্ছ কুডেটা হয়েছিল থাইল্যান্ডে, যদিও এটা তাদের ক্ষেত্রে অভিনব কিছু নয়। এনপিআরের মতে 1932 সাল থেকে 1 ডজনেরও বেশি কু সেখানে সংগঠিত হয়েছিল। থাই কুয়ের অভিনবত্ব হচ্ছে এটা সাধারণত রক্তপাতহীন এবং যদিও দেশটি উন্নত, এটা সেখানে প্রায় ঘটে থাকে। রাজনৈতিক অস্থিরতার সময়ে ওই দেশের সামরিক বাহিনী আইন অনুযায়ী ক্ষমতা দখল করতে পারে। সুতরাং যতক্ষণ পর্যন্ত কুটি সফল এবং বৈধ, থাইল্যান্ডের রাজা নতুন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবেন। অনুগ্রহ করে রূপালী টিভিতে সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন বিষয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকি। সাবস্ক্রাইব করলে সবচেয়ে সহজে ভিডিওগুলো পেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।